নমস্কার প্রিয় শ্রোতা, আমি শ্রী স্বর্ণাভ মজুমদার। জীবনে 7টা বছর ক্রাইম জার্নালিস্ট হিসেবে কাজ করার সুবাদে অনেক খুন, ডাকাতি, রহস্য ক্রাইমের তদন্তের সাক্ষী ছিলাম। যখন একটি ঘটনা ঘটে, তারপরে পুলিশ সেই কেসের কেমন করে তদন্ত করে, অপরাধীর ফেলে যাওয়া ছোট্ট ছোট্ট ক্লু পুলিশ বিচার বিবেচনা করে কেমন করে অপরাধের শিকড়ে গিয়ে অপরাধীকে চিহ্নিত করে, কেমন করেই বা চলে তদন্ত, আর শেষ পর্যন্ত অপরাধের মুখোশ খুলে গিয়ে কিভাবে রহস্যের সমাপ্তি ঘটে, সেই নিয়েই আমার এই প্রতিবেদন ক্রাইম রিপোর্ট। এই ক্রাইম রিপোর্টে আপনারা শুনবেন ঘটনার ভেতরের ঘটনা। আজকে ঠিক তেমনই একটা ঘটনা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। এই ঘটনা যখন ঘটে তখন প্রথম কয়েকদিন পুলিশও খুঁজে পায়নি আসল অপরাধীকে। সুকৌশলে তৈরি করা হয়েছিল খুনের ছক। আজ আপনাদের সামনে যে ঘটনা তুলে ধরব, এটি একটি মর্মান্তিক হত্যা। এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় অতি লোভ ভালো নয়। এমনকি কাউকে বিশ্বাস করে তার সাথে সহমত হয়ে নিজেকে নিঃস্ব করাটা, সেটাও ঠিক নয়। জীবনে অনেক ওঠানামা আসে, সেই সময়ে মাথা ঠান্ডা করে কাজ করতে হয়, না হলে জীবনে নেমে আসতে পারে একটা কলঙ্কিত দিন। এই ঘটনা ঘটেছিল খোদ পশ্চিমবঙ্গের এক মফস্বলে। আজকের কেসের নাম সন্তোষ হত্যা রহস্য। যাই হোক, বেশি কথা আর বলবো না, আসুন শুনে নিই আজকের ক্রাইম রিপোর্ট। সন্তোষবাবু নিজের দোকানে বসে আছেন। বাজারের ভেতরে ওনার এই হার্ডওয়্যারের দোকানটা নতুন নয়, বছরের পর বছর ধরে চলে আসছে। একসময় এই দোকান থেকেই সংসারের সমস্ত খরচ অনায়াসে উঠে যেত, কিন্তু গত কয়েক মাসে যেন সবকিছুই একটু উল্টো দিকে ঘুরে গেছে। সকালে দোকান খুললেও বিকেল গড়াতে গড়াতে হাতে আসে না তেমন কিছুই। ক্রেতা আসে, জিজ্ঞাসাও করে, দরদামও করে, তারপর পাশের দোকান থেকে মালপত্র কিনে নিয়ে বাড়ি চলে যায়। কর্মচারীদের মাইনে, দোকানের ভাড়া, বিদ্যুতের বিল সব মিলিয়ে মাসের শেষে হিসেব করলে শুধু শূন্য নয়, বরং ঋণ আর ঋণ। দুপুরের দিকে দোকানে আসলেন বিমলবাবু। বাজারে বিমলবাবুকে সবাই চেনে। যাদের হঠাৎ টাকার দরকার পড়ে, তাদের শেষ ভরসা তিনি। তবে সেই ভরসার দামও আছে 20% সুদ। আরে আরে আসুন আসুন বিমলদা, কেমন আছেন? বিমলবাবু চেয়ার টেনে বসতে বসতে চোখ মুচকে তাকালেন। আপনাকে কাল বিকেলে আর আজ সকালে দুবার ফোন করেছি, একবারও ধরলেন না কেন? ও ও কল করেছিলেন নাকি? হয়তো ব্যস্ত ছিলাম, খেয়াল করিনি। বিমলবাবু ব্যাগ থেকে একটা পুরনো খাতা বার করলেন, পাতাগুলো উল্টে উল্টে একটা জায়গায় থামলেন। দেখুন, গত মাসের কিস্তি এখনো বাকি, তার উপর এই মাসের ডিউটাও হয়ে গেছে। ডেট 2 দিন আগে পেরিয়ে গেছে। আজই টাকা চাই। সত্যি বলতে খুব লজ্জা লাগছে বিমলদা, আজ একটু চাপ আছে বুঝলেন। এবং কাল পাওনাদারদের পেমেন্ট দিতে হবে। চাপ তো সবারই থাকে, কিন্তু ধার দেওয়ার সময় আমি স্পষ্ট বলেছিলাম প্রতি মাসে কিস্তি চাই। 1 মাস বাকি, তার উপর আরেক মাস। না না, এইভাবে চলবে না। আমি কথা দিচ্ছি, পরের মাসে একেবারে 3 মাসের টাকা মিটিয়ে দেবো। না, ওটা হবে না। আপনি একটা কাজ করুন, পরের সপ্তাহে অন্তত 2 মাসের টাকা দিয়ে দিন, আর পরের মাসেরটা সময় মতো দেবেন। সত্যি পারবো না এখন। পরের মাসে একদম 3 মাসের দেবো, পাকা কথা। ঠিক আছে, পরের মাসে এসে একবারে 3 মাসের নেব। তখন যেন কান্নাকাটি না করেন, হ্যাঁ? মনে রাখবেন, আমি আমার টাকা আদায় করতে জানি। স্কুলের সামনে প্রতিদিনের মতোই আজও অপেক্ষা করছে বেশ কয়েকজন মহিলা। কারো হাতে টিফিনের খালি বাক্স, আবার কারো হাতে বা ঝোলানো ব্যাগ। সবার চোখ কিন্তু ওই স্কুল গেটের দিকেই। একটু পরেই ছুটির ঘন্টা বাজবে, দৌড়ে বেরিয়ে আসবে তাদের ছেলেমেয়েরা। এই অপেক্ষাটুকু যেন শুধু সময় কাটানো নয়, বরং দিনের একটা চেনা ছন্দ।
এরা সবাই প্রায় রোজই আসে, একই মুখ, একই হাসি, একই রুটিন। এই নিয়মিত দেখা সাক্ষাৎ থেকেই তৈরি হয়েছে একটা গার্জেনের গ্রুপ। কার বাচ্চা আজকে দুষ্টুমি করলো, কার পড়াশোনা কেমন চলছে, কোন স্যার খুব কড়া, কোন ম্যাডাম ভীষণ ভালো, এই নিয়েই চলছে কথাবার্তা। কখনো আবার সংসারের গল্প, কখনো বাজার দর, কখনো বা হালকা হাসি ঠাট্টা। অজান্তেই সম্পর্কগুলো বেশ গভীর হয়ে গেছে। আগের বছর এই দলটাই একসঙ্গে একটা ফিস্ট করেছিল। বাচ্চারা প্রচুর মজা করেছে, বড়রাও দৈনন্দিন কাজের বাইরে একটু সময় পেয়েছিল নিজেদের জন্য। সেই স্মৃতি কিন্তু এখনো টাটকা। তাই এইবারও ঠিক তেমনই কিছু একটা করার কথা উঠছে নিজেদের আলোচনায়। কে কোথায় যাবে, কি খাওয়া হবে, বাচ্চাদের কিভাবে সামলানো হবে, এইসব নিয়ে চলছে পরিকল্পনা। স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থাকা এই অপেক্ষার সময়টা যেন হয়ে উঠেছে বন্ধুত্ব আর ভাগ করে নেওয়ার একটা ছোট্ট আড্ডা। এই বছরে কোথায় ফিস্ট হবে রাধিকা? কিছু ঠিক হলো তমালি? এই বছর আমি ফিস্ট করব না মধুরিমা। বাবনের বাবার দোকানে খুব চাপ। আমাকে বাদ দিয়েই তোমরা করো। হুমা, সে কি কথা? এমন বললে হয়? সবাই মিলে না করলে মজা হয়? হ্যাঁ? না গো, সত্যি হবে না। সেই জন্যই তো আগে থেকে জানিয়ে দিচ্ছি। হুম, সেটা হবে না। আগে ডেট ঠিক হোক, তখন দাদার সাথে কথা বলো। ঠিক সময় ঠিক ম্যানেজ হয়ে যাবে। রাতে খাওয়ার পর সন্তোষবাবু বললেন, এই তোমার কাছে যে টাকাটা রাখতে দিয়েছিলাম ওটা বের করে দাও তো, কালকে সকালে বসাকদাকে দেওয়ার আছে। রাধিকা আলমারি খুলে টাকার বান্ডেলটা বের করে সন্তোষবাবুর হাতে দিল। একটা 500 টাকার বান্ডিল। সন্তোষবাবু টাকাটা হাতে নিয়ে গুনে দেখে বললেন, কি হলো? আমি তো 15,000 টাকা রাখতে দিয়েছিলাম, দুটো নোট কম কেন? আমি বাবান স্কুলের মাইনে দিয়েছি। তুমি না বলে এখান থেকে টাকা বের করেছো কেন? জানতে না আমার দরকারি টাকা এটা? তোমাকে 2বার বলেছিলাম আমি, তুমি দাওনি। সেই জন্যই এখান থেকে দিয়েছি। এই জন্যেই হাতে টাকা দিতে নেই। বেশ কয়েকদিন হলো রাধিকা লক্ষ্য করেছে সন্তোষ কেমন যেন খিটখিটে হয়ে গেছে। টাকা পয়সা চাইলেই খালি নেই নেই করে। আগে নিজে থেকে কি লাগবে জানতে চাইতো, এখন সেটা বলা তো দূরের কথা, যেটুকু আগে দিয়েছে সেটাও কেড়ে নিতে চায়। সন্তোষবাবু যার থেকে মাল কেনেন তাকে টাকা দিতে হবে বলে আজকে গেছেন। বেশ কয়েক মাস দেবেন দেবেন বলে ঝুলিয়ে রেখেছিলেন, কিন্তু বসাকদা বলে দিয়েছিলেন আজকে টাকা না পেলে সমস্যা হয়ে যাবে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সেই কথাই ভেবে চলেছেন সন্তোষবাবু। পকেটে মাত্র 20,000 আছে, কিন্তু আজকে মোটামুটি 30,000 দেওয়ার কথা হয়েছিল। দেখুন সন্তোষবাবু, আপনি আমার বহুদিনের খদ্দের, তাই আপনাকে একটু ছাড় দিচ্ছি। আহ আজকে 30,000 তো দেবেন বলেছিলেন, তার বদলে দিচ্ছেন মাত্র 15,000। আমি দেখছি বসাকদা, আপনি তো সবই জানেন। বাজার খারাপ, মার্কেট এখন প্রতিযোগিতা। আপনার এখন অনেকটাই বাকি আছে, চেষ্টা করুন সেটা দিয়ে দেওয়ার যত তাড়াতাড়ি সম্ভব। সন্তোষবাবু দোকান থেকে বেরিয়ে সোজা গেলেন লটারির দোকানে। সাথে করে 20,000 আনলেও সেটা দিলেন না। দোকানে ঢোকার আগেই মনে মনে স্থির করেছিলেন আজকে লটারি কাটবেন যদি লেগে যায়। সেই মতো ঠাকুরের নাম করে 1,000 টাকার লটারি কিনলেন। ডিয়ার লটারি কত লোকের ভাগ্য ঘুরিয়ে দেয়। আজকে যদি ওনার ভাগ্যে কিছু লাগে ভালোই হবে, ধার দেনাটা উনি মেটাতে পারবেন। দুই বন্ধু বসেছেন একটা মদের বোতল নিয়ে। সঞ্জু আর সন্তোষ, দুই বন্ধু। সঞ্জু যেদিন ছুটি নিয়ে কলকাতা থেকে ফেরে সেদিন দুই বন্ধু মিলে একটু খায়। নেশাটা কিন্তু দুজনের বেশ ছড়েছে। সন্তোষবাবু বন্ধুর কথা শুনে শেয়ার মার্কেটে 1,00,000 টাকা লাগিয়েছিলেন। তবে তখন মার্কেট ডাউন আছে। সন্তোষ বলল, ভাই, এই শেয়ার মার্কেটের কি খবর রে? লোকসান হয়ে যাবে না তো? দেখ, বাজার এখন ডাউন আছে ঠিক কথা, তবে তোর শেয়ারের দাম বাড়বে চিন্তা করিস না। এ দু বাজারে কয়েক লাখ টাকা ধার হয়ে গেল। বিমলের থেকে ধার করে শেয়ারে লাগালাম, ভাবলাম লাভ হলে মিটিয়ে দেবো। কিছুই হলো না তো।
হবে হবে, ঠিক সময় হবে। আবে আমি বলবো এখন আরো কিছু শেয়ার কিনে নে। কয়েক মাস পরে তুই বড়লোক হয়ে যাবি। এই দেখ, এই দেখ আমার কত টাকার কেনা আছে দেখ। সঞ্জু পকেট থেকে নিজের ফোনটা বের করে শেয়ার মার্কেটের অ্যাপসটা খুলে দেখিয়ে দিল। এ বাবা, 3 লাখ টাকা! এ 3 লাখ টাকা তো বিরাট ব্যাপার তো রে, হ্যাঁ? রে কয়েক মাস পরে এটাই বেড়ে দ্বিগুণ হয়ে যাবে, দেখে নিস তুই। আমিও তাহলে আরো 1 লাখ ঢুকিয়ে দেবো, হ্যাঁ? তবে ভয় হচ্ছে মার খেয়ে যাবো নি তো। এই বাজারে এত দেনা হয়ে গেছে রে, এই টাকাটাই বর্ষা দে ভাই, বুঝলি? আরে না রে, আরে কিচ্ছু হবে না, ভরসা রাখ। আরে আমিও তো সাহস করে 3 লাখ রেখেছি। রাধিকা ছিল রান্নাঘরে। সে কিছুক্ষণ পরে এসে দরজার পাশে দাঁড়িয়ে দেখল সন্তোষবাবু আলমারির চাবি দিয়ে আলমারিটা খুলছেন। কেমন যেন তাড়াতাড়ি করছেন। দেখে বেশ অদ্ভুত লাগলো রাধিকার। সে বলে উঠল, কি হলো, কিছু খুঁজছো নাকি? আমি বের করে দেবো? কথাটা শুনে সন্তোষবাবু খানিকটা থমকে গেলেন। আবার আলমারির ভেতরে যেখানে গহনা থাকে সেখানে চাবি খুলতে শুরু করেছেন। রাধিকা এতক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছিল, এবার পাশে এসে বলল, ওখানে হাত দিচ্ছ কেন? বলছিলাম যে আমার যে দুটো আংটি ছিল, কোথায় আছে? কেন? আংটি দিয়ে কি হবে? আগে আমাকে বলো। দোকানে জমা রেখে টাকা নেব, টাকার দরকার। সঞ্জু বলছিল শেয়ার মার্কেটে টাকা রাখলে কয়েক মাস পরে ডবল হয়ে যাবে। দেখো, এইসব কিন্তু করো না। দোকানে তোমার ধার দেনা হয়ে গেছে, তার উপর এইসব করে টাকা নষ্ট আর করো না তুমি। তুমি কি আমার থেকে বেশি জানো নাকি, হ্যাঁ? একদম চুপ! আমার জিনিস আমি যা ইচ্ছে করবো, ব্যাস। এরকম অবুঝের মতো চিৎকার করো না, একটু শান্ত হয়ে ভাবো। ওখানে যদি টাকা রাখলে ডাবল হতো, তাহলে সবাই তাই করতো। রাধিকা, প্লিজ প্লিজ স্টপ! আমাকে নিয়ে তো ভেবো না তো। লাভ লোকসান আমি বুঝে নেব। কোথায় আছে সেটা বলো, নালে আমি খুঁজে নেব। এরপরে কেটে গেছে আরও কয়েকটা মাস। সন্তোষবাবুর আর্থিক অবনতি ঘটেছে। শেয়ার মার্কেটে যা টাকা লাগিয়েছিলেন সবই লোকসান হয়ে গেছে। বাজারে ধার দেনা আরও বেড়েছে। দোকানে কর্মচারীকে 2 মাস মাইনেই দেওয়া হয়নি। রাধিকার সাথে বেড়েছে মনোমালিন্য। বন্ধু সঞ্জুর সাথে এই তো 1 সপ্তাহ আগে বিরাট ঝামেলা হয়েছে। রাত 10টায় দোকান বন্ধ করে সন্তোষবাবু বাইক নিয়ে বাড়ি ফিরছেন। দোকান থেকে বাড়ির দূরত্ব 8 ঘন্টা। ফাঁকা রাস্তা, ঝোপের আড়ালে লুকিয়ে আছে কিন্তু একজন, যেন অপেক্ষা করছে সন্তোষবাবুর জন্যই। হঠাৎ রাস্তার ধার থেকে একজন একটা লাঠি ঢুকিয়ে দিল গাড়ির চাকায়। টাল সামলাতে না পেরে উনি উল্টে পড়লেন। গাড়িটা শব্দ করে একটু দূরে ছিটকে গেল। কোনো একটা মানুষ অবয়ব আস্তে আস্তে এগিয়ে এলো ওনার দিকে। সন্তোষবাবু কিছু বুঝে ওঠার আগেই ধারালো ছুরি দিয়ে ওনার বুকে কোপ মারল। অতর্কিত এই আক্রমণের জন্য প্রস্তুত ছিলেন না সন্তোষবাবু। কয়েক মিনিটের মধ্যে সব শেষ। থানায় ফোনটা এসেছিল রাত 10টা 45 নাগাদ। খবরটা পাওয়া মাত্র এসআই অনিরুদ্ধ থানা থেকে রওনা দিয়েছিল। থানা থেকে এই এলাকার দূরত্ব কিন্তু খুব বেশি নয়। অনিরুদ্ধ যখন আসলো সে দেখতে পেল বেশ ভিড় জমে উঠেছে। অনিরুদ্ধ কনস্টেবলদের উদ্দেশ্যে এবার বলে উঠল, এই, ভিড়টা খালি করতে হবে। খালি করো, খালি করো। আর যে আমাদের কল করেছিল, আমি একটু তার সঙ্গে কথা বলবো। ডাকো তাকে। গাড়ি থেকে নেমে দুজন কনস্টেবল দ্রুত ভিড় খালি করতে চলে গেল। অনিরুদ্ধ এগিয়ে এসে দেখল একজন লোক মাটিতে শুয়ে আছে। অনিরুদ্ধ মাটিতে হাঁটু গেড়ে বসল। টর্চ দিয়ে ভালো করে পর্যবেক্ষণ করে দেখতে পেল কেউ ছুরি দিয়ে কুপিয়েছে। বুকের উপরে বেশ ক্ষত রয়েছে, সেখান থেকে রক্ত বেরিয়ে রাস্তাটা ভিজে গেছে। অনিরুদ্ধ এবার ভিড়ের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, এখানে যারা আছেন এনার নাম ঠিকানা কেউ জানেন? এর মধ্যে ভিড়ের মধ্যে থেকে কমলবাবু বলে উঠলেন, হ্যাঁ, ও তো সন্তোষ। বাজারে ওর দোকান আছে।
একজন কনস্টেবল এগিয়ে এসে অন্য একজন ব্যক্তিকে হাত দিয়ে দেখিয়ে বললেন, স্যার, ইনিই প্রথম দেখেছেন, ইনিই আমাদের খবর দিয়েছেন। অনিরুদ্ধ উঠে এগিয়ে গেল লোকটির কাছে। অনিরুদ্ধ একবার লোকটাকে জরিপ করে নিল। লোকটি মনে মনে বেশ ভয় পেয়েছে। অনিরুদ্ধ এবার জিজ্ঞাসা করলেন, আপনি চেনেন এনাকে? হুম? হ্যাঁ, আমি চিনি। বাজারে ওর দোকান আছে। আচ্ছা, আপনি ঠিক কি দেখলেন বলুন তো? আমি বাড়ি ফিরছিলাম, তখন দেখলাম উনি রাস্তার মধ্যে পড়ে আছেন। দূরে ওনার গাড়িটা উল্টে পড়ে আছে। ওই যে ওখানে। আমি টর্চ মেরে দেখলাম ওনার বুক দিয়ে রক্ত বের হয়ে আসছে। কি ভয়ঙ্কর দৃশ্য! আমি আরো দু একজনকে তখন ডেকে আনি। ও, আপনি কি ফোন করে তাহলে বাকিদের ডেকেছেন? হ্যাঁ স্যার, ওই তো ওরা ওখানে দাঁড়িয়ে আছে, ওদের জিজ্ঞাসা করুন। আচ্ছা, তা আপনার বাড়ি কোথায়? সামনেই, বেশি দূর নয়। বলছিলাম স্যার, আমি এবার বাড়ি যেতে পারি? হ্যাঁ, যেতে পারেন, তবে আপনার ফোন নম্বর আর ঠিকানা দিয়ে যাবেন। আর কালকে একবার একটু থানায় দেখা করবেন। আপনাকে কয়েকটা জিনিস জিজ্ঞাসা করার আছে। ভয় নেই। অনিরুদ্ধ দেখলেন মৃত ব্যক্তিটির পকেটে ফোন আছে। উনি পকেট থেকে ফোনটা বার করে দেখলেন স্ক্রিনে নাম ভেসে উঠেছে রাধিকার। উনি ধরলেন। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? অপরিচিত ব্যক্তির কণ্ঠ শুনে রাধিকা এবার বেশ অবাক হলো। আপনি কে বলছেন? এটা তো আমার স্বামীর ফোন। আমি এসআই অনিরুদ্ধ সেন বলছি। সরি টু সে ম্যাডাম, আপনার স্বামীকে কেউ ছুরি দিয়ে হত্যা করেছেন। না না না, এটা হতে পারে না। কোথায় হয়েছে, কি করে হলো এমন? না না। আপনি শান্ত হন ম্যাডাম, শান্ত হন। আমরা ওনার লাশটাকে মানে বডিটাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আপনার ঠিকানাটা একটু দিন, কাল সকালে আপনার কাছে যাব আমরা। অনিরুদ্ধ কনস্টেবলদের উদ্দেশ্যে বলল। এই দেখো তো, এনার পকেটে আরো কিছু আছে কিনা। একজন কনস্টেবল এগিয়ে এসে সার্চ করলো। তখনই পেছনের পকেট থেকে মানিব্যাগ পেল আর সামনের পকেট থেকে পেল একটা চাবির গোছা। মানিব্যাগ খুলে দুটো এটিএম কার্ড, 800 টাকা আর কয়েকটা টিকিট পাওয়া গেল। অনিরুদ্ধ মনে মনে ভাবলো, তার মানে দাঁড়ালো এটা চুরির জন্য খুন নয়। কেউ যদি টাকা পয়সা ছিনতাই করতে আসতো তাহলে সে ফোন আর মানিব্যাগটাও নিয়ে যেত। তার মানে এটা পরিকল্পিত করে খুন। ইটস এ প্ল্যান মার্ডার। ওকে। এই শোনো, লাশের ছবি তুলে নাও আর পজিশন মার্ক করো। আর যিনি প্রথম দেখেছেন ওনার নাম্বারটা নোট করে নাও, ঠিকানাটাও নোট করে নেবে। সন্তোষ বাবুর গাড়ির কাছে গিয়ে অনিরুদ্ধ দেখল সামনের চাকাতে একটা লাঠি আটকে আছে। অনিরুদ্ধ বুঝতে পারলো তার মানে দাঁড়ালো এই যে কেউ আগে থেকে এখানে উপস্থিত হয়েছিল খুনের পরিকল্পনা করে। আর ইনি যখন এখান দিয়ে যাচ্ছিলেন তখন লাঠিটা চাকাতে গুঁজে দেয়, আর এর ফলেই উনি উল্টে পড়ে যান। তখনই এসে আক্রমণ করে, স্ট্যাপ করে। সো খুনি প্রিপারেশন নিয়ে এসেছিল। ওকে। হসপিটাল থেকে গাড়ি এসে গেছে। একজন কনস্টেবল লাশের ছবি তুলছে, আরেকজন ডায়েরিতে কিছু জিনিস নোট করে নিচ্ছে। অনিরুদ্ধ তাকে ডেকে আরো কয়েকটা জিনিস বললেন। এরপরে লাশটাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিলেন। সকালে অনিরুদ্ধ এসেছে রাধিকার সাথে দেখা করতে। রাধিকা কেঁদেই চলেছে, কথা বলার মতো অবস্থায় নেই। দেখুন ম্যাডাম, আমি জানি আপনি কথা বলার মতো অবস্থায় নেই, তবে কয়েকটা প্রশ্ন তো করতেই হবে, তাই না? বলুন, কি জানতে চান? আপনাদের পরিবারে কে কে আছেন? এই বাড়িতে আমি, সন্তোষ আর আমার মেয়ে থাকতো। মেয়েটাকে কদিন মায়ের বাড়িতে পাঠিয়েছিলাম। আচ্ছা, আপনার স্বামী কি প্রতিদিনই রাত করে দোকান থেকে ফিরতেন? হ্যাঁ, এই 10টায় দোকান বন্ধ করে তারপরে ফিরতো। আজকে এতটা দেরি হচ্ছে দেখে আমি কল করলাম, আর তখনই আপনি ফোনটা ধরলেন। মানে আচ্ছা, আপনাদের মধ্যে কি ব্যক্তিগত কোনো সমস্যা ছিল? মানে ওই স্বামী স্ত্রীর মধ্যে যেরকম হয় আর কি।
রাধিকা একবার অফিসারের দিকে তাকালেন, চোখটা একবার বুজে আবার খুললেন। ওই টুকটাক। কদিন ধরে ও বেশ ডিস্টার্ব ছিল ব্যবসা নিয়ে, তাই আমার সাথে ঠিক করে কথা বলছিল না। আর আমি কিছু বলতে গেলেও রেগে যাচ্ছিল, চিৎকার করছিল। তাই মেয়েকে মায়ের ওখানে পাঠিয়েছিলাম, ভেবেছিলাম ডাক্তারের কাছে নিয়ে যাব, কিন্তু তার আগেই তো সব শেষ। তা আপনার হঠাৎ কেন মনে হলো উনি ডিস্টার্ব ছিলেন? হ্যাঁ, আসলে বেশ কয়েক মাস হলো দোকান ভালো চলছিল না। শুনেছিলাম নাকি অনেক ধার দেনা হয়ে গেছে। আমাকে সব কথা বলতো না, জানেন। আপনি দোকানের ছেলেটাকে জিজ্ঞাসা করে দেখবেন, ও যদি কিছু বলতে পারে। আই সি। আচ্ছা, আপনি কি কাউকে সন্দেহ করছেন? মানে এটা কার কাজ হতে পারে? দোকানে ধার দেনা বাড়ছিল, ওই যারা টাকা পাবে তাদের মধ্যে কেউ হতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এখন চলি ম্যাডাম, আবার পরে আসবো। আর হ্যাঁ, ওই দোকানের ছেলেটার নাম্বারটা দিন তো। দোকানের ছেলেটাকে ফোন করে ডেকে নিয়েছে অনিরুদ্ধ। ছেলেটি এসছে দেখা করতে। অনিরুদ্ধর সামনে বসে আছে 26-27 বছরের একটি ছেলে। তা তুমি কতদিন সন্তোষবাবুর দোকানে আছো? এই ৫ মাস হবে। না, না, ৫ মাসের একটু বেশি। আচ্ছা, সন্তোষবাবু ঠিক কেমন মানুষ ছিলেন? মানে ওই খদ্দের বা ক্রেতাদের সাথে, তোমার সাথে কেমন ব্যবহার করতেন? আ উনি মানুষ হিসেবে ভালোই ছিলেন। উনি বিশ্বাস করে অনেককেই ধার দিতেন। বাজারে কারোর সঙ্গে কোনো সমস্যা ছিল? হ্যাঁ, ছিল তো। ওই সন্তোষদা আ বিমলবাবুর থেকে অনেক টাকা ধার নিয়েছিলেন। এই তো আগের সপ্তাহেই দুজনের মধ্যে সে কি ঝামেলা, কি বলি! বিমলবাবু তো রেগে গিয়ে বললেন, "আমার টাকা মেরে কোথাও যেতে পারবি না। দরকার হলে লাশ ফেলে দেব।" কে বিমল? হু হু ইজ দিস পার্সন? ও বিমলবাবু তো ও সুদে টাকা ধার দেয়। বাজারে অনেককে টাকা ধার দিয়েছে। একটু খোঁজ করলেই জানতে পারবেন। হেব্বি রাগী লোক, জানেন তো? আমার তো মনে হচ্ছে বিমলবাবুই বোধহয় কিছু করেছে। আ আবার আমার আগে যে কাজ করতো গৌরাঙ্গদা, ও তার সাথেও ঝামেলা ছিল। আচ্ছা, এত ধার দেনা ছিল। তা তোমায় সময় সময় মাইনে দিতেন? আ আসলে আমাকে ২ মাস মাইনে দেয়নি। আমিও চাইছিলাম, বলেছিল পরের মাসে দিয়ে দেবে। তো আমি ভেবেই নিয়েছিলাম এইবারে না দিলে আমি কাজ ছেড়ে দেব। তোমার আগে যে দোকানে কাজ করতো তাকে তুমি চিনতে? হ্যাঁ, আমাদের ওখানেই তো বাড়ি। ওর নাম গৌরাঙ্গ। তা সে কেন কাজ ছেড়ে দিল কিছু জানো? গৌরাঙ্গদা নাকি টাকা চুরি করেছিল, তাই বের করে দিয়েছিল। এখন বুঝতে পারছি ও হবে হয়তো, মানে মাইনে দেয়নি, হয়তো সেই ক্যাশ থেকে নিয়েছিল আরকি। আচ্ছা, তুমি এখন যাও, দরকার হলে আবার ডেকে পাঠাবো। আর ওই গৌরাঙ্গের নাম, ঠিকানা, ফোন নাম্বার এগুলো একটু দিয়ে যাও। নাম্বার? সে তো আমার কাছে নেই। আমি বাড়ি গিয়ে জোগাড় করে আপনাকে বরঞ্চ জানাচ্ছি। ছেলেটি চলে গেলে অনিরুদ্ধ বেল টিপল। কিছুক্ষণ পরেই এক কনস্টেবল ঘরে ঢুকলো। প্রকাশবাবুকে একটু ডেকে দিন তো। কয়েক মিনিট পর ঘরে ঢুকলো এএসআই প্রকাশ পাল। অনিরুদ্ধ বাবু ওনার দিকে তাকিয়ে বললেন, সন্তোষ মার্ডার কেসটায় কয়েকজনের বিষয়ে একটু খোঁজ নিতে হবে, বুঝলে? সন্তোষবাবু বিমল বলে একজনের থেকে টাকা ধার নিয়েছিলেন, আর ওই বিমল নাকি সন্তোষবাবুকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। আর দোকানের ওই প্রাক্তন কর্মচারী গৌরাঙ্গ, ওরও মোটিভ আছে, এবং ও দোকানে এসে সন্তোষবাবুকে খুন করার হুমকি দিয়েছিল। আর শোনো, ওনার দোকানের পাশাপাশি যারা ব্যবসাদার তাদেরকেও জিজ্ঞাসাবাদ করবে। তুমি কয়েকজনকে নিয়ে যাও, খোঁজ করে ওকে তুলে আনো, জিজ্ঞাসাবাদ করতে হবে। ওকে স্যার, আমি খোঁজ নিচ্ছি। দরকার হলে থানাতে তুলে বাটন দিয়ে দেবো।
এসআই প্রকাশ খোঁজ নিতে গিয়েছিল গৌরাঙ্গর বিষয়ে। গৌরাঙ্গ বর্তমানে যে দোকানে কাজ করে সেখানেই হাজির হয়েছিল। একজন কনস্টেবলকে পাঠিয়ে গৌরাঙ্গকে ডেকে আনা হয়েছে গাড়ির কাছে। স্যার, আমাকে ডাকছেন? এই, তোমার নাম তো গৌরাঙ্গ। তুমি আগে সন্তোষের দোকানে কাজ করতে? হ্যাঁ স্যার, করতাম। কেন? তুমি জানো তো সন্তোষবাবু খুন হয়েছেন? জানি। যেদিন ঘটনাটা ঘটে তার পরের দিন খবর পেলাম। আচ্ছা, তুমি দোকানের কাজ ছেড়েছিলে কেন? আসলে আমাকে 2 মাস মাইনে দেয়নি। আমি প্রতিদিন একবার করে চাইতাম স্যার। আমার সংসার আছে, বউ বাচ্চা আছে। টাকার জন্যই তো কাজ করি, তাই না? আমি ক্যাশ থেকে আমার পাওনা মাইনে নিয়েছিলাম, আর এটাকেই চুরি বলে আমাকে অপমান করে দোকান থেকে তাড়িয়ে দিল। আর তুমি এই রাগে ফুঁসছিলে? সুযোগ বুঝে কিছু করনি তো? না স্যার, আমার তখন একটু রাগ হলেও পরে রাগ কমে গিয়েছিল। আমি এইসব কিছুই করিনি। তা সেদিন ঘটনা যখন ঘটে তখন তুমি কোথায় ছিলে? স্যার, প্রতিদিন রাতে দোকান থেকে ফিরে ক্লাবে যাই। সেদিনও গিয়েছিলাম। আপনি চাইলে আমার সাথে চলুন, আমার বন্ধুদের জিজ্ঞাসা করবেন। সে তো খোঁজ নেবো। আর শোনো, এলাকা ছাড়বে না বা পালিয়ে যাওয়ার কোনো চেষ্টা করবে না। আচ্ছা স্যার, দরকার হলে বলবে। আমি থানাতে দেখা করে আসবো। থানাতে বিমলকে তুলে আনা হয়েছে। প্রকাশ পাল বেশ ধ্যাতানি দিয়ে বসিয়ে রেখেছে। এসআই অনিরুদ্ধ সেন ঢুকলেন এবার রুমে। স্যার, ইনি বিমল। বাজারে এনার বেশ সুনাম আছে শুনলাম। 20% সুদে টাকা ধার দেয়। বাবা, তাই নাকি? আই সি। তা বিমলবাবু, আপনি সন্তোষবাবুকে মারলেন কেন? হুম? কি কথা বলছেন? দেখুন স্যার, আমি কাউকে মারিনি। ও, তা আপনি দোকানে এসে তো মারার হুমকি দিয়েছিলেন নাকি? মানে দোকানের ছেলেটা তো তাই বললো। আমি ওনাকে টাকা ধার দিয়েছিলাম, উনি 3 মাস হলো কোনো টাকা ফেরত দিচ্ছিলেন না। তা বলে আপনি মেরে দিলেন? হ্যাঁ স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি ওটা রাগের মাথায় বলেছিলাম। আর তাছাড়া টাকা আদায় করতে হলে ওইসব বলতে হয়। অনিরুদ্ধ সেন সপাটে একটা চড় কষিয়ে দিলেন বিমলের গালে। স্টুপিড একটা। তো সুদের ব্যবসা আমি বের করে দিচ্ছি। কাগজ আছে? কাগজ? সুদের ব্যবসা করতে গেলে, লোন দিতে গেলে আরবিআই পারমিশন লাগে। সেটা তোর কাছে আছে? চড় খেয়ে তো বিমল ভয় পেয়ে গেছে। সে কাঁদতে কাঁদতে বলে উঠল, স্যার, স্যার আমার কোনো দোষ নেই, প্লিজ আমায় ছেড়ে দিন। তার মানে কাগজ নেই, তাই তো? না স্যার, এইসব কিচ্ছু কাগজ নেই। প্রকাশ, এর নামে একটা আলাদা কেস দাও। এর হিসেব হচ্ছে পরে। আগে এই কেসটা মেটাই। যাও, একে নিয়ে যাও। বিমলবাবু, আমি আপনাকে খুনের হুমকি, বেআইনি ব্যবসা, ভয় দেখানো, এই সমস্ত চার্জে গ্রেপ্তার করছি। স্যার, স্যার এরকম করবেন না। আমার ভুল হয়েছে হুমকি দেওয়ার, তবে আমি খুন করিনি। সত্যি বলছি স্যার, সত্যি বলছি। মাথাটা বেশ গরম হয়ে গেল অনিরুদ্ধ বাবুর। একজন কনস্টেবলকে ডেকে চা দিতে বললেন। প্রকাশবাবু এসে এবার বললেন, স্যার, গৌরাঙ্গকে কল করেছিলাম। বলেছে কালকে দেখা করবে। আজকে একটু কলকাতায় গেছে। ঠিক আছে। বলছি, সন্তোষবাবুর কল হিস্ট্রিটা একটু বের করো তো। আর ওনার ফোনটা থেকে আর কিছু পাওয়া যায় কিনা দেখো। তারপর ওনার স্ত্রীর সাথে আরেকবার কথা বলবো। ওকে স্যার, আমি মেল করে দিচ্ছি। আর ওনার ফোনটা আমাদের আইটি টিমের কাছে পাঠিয়ে দিচ্ছি। স্যার, পোস্টমর্টেম রিপোর্ট বলছে ধারালো কিছু দিয়ে ওনাকে আঘাত করা হয়েছিল। ধস্তাধস্তির চিহ্ন আছে। খুনের স্পটে যেতে বলেছিলাম, গিয়েছিলে? আমি খুনের স্পটে গিয়েছিলাম। আশেপাশে বাড়ি নেই। যেখানে খুনটা হয়েছে তার আশেপাশে বন জঙ্গল। আর খুনি যদি মাঠ দিয়ে এসে ঝোপে লুকিয়ে যায়, কেউ জানতে পারবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তোমায় যা যা বললাম সেটা করো। দ্যাটস ইম্পর্টেন্ট। 2 দিন পরে অনিরুদ্ধবাবু দেখা করতে গেলেন সন্তোষবাবুর স্ত্রীর সাথে। আজকে উনি বেশ কিছুটা স্বাভাবিক হয়েছেন। আচ্ছা, আপনার স্বামী শেয়ার মার্কেটে টাকা লাগিয়েছিলেন, আপনি জানতেন? হুম, বেশ কয়েক মাস ধরে কিছু টাকা লাগিয়েছিল, আর লোকসানও হয়ে গিয়েছিল। তা ওনার তো এত ধার দেনা ছিল, কোথায় এত টাকা পেলেন?
ওর দুটো সোনার আংটি ছিল, সেটা বন্ধক রেখে কিছু টাকা পেয়েছিল। এ নিয়ে তো আমার সাথে বেশ ঝামেলা হয়েছিল। আমি বললাম, কেন এসব করছো? তখন বলল, সঞ্জু বলেছে শেয়ারে নাকি অনেক লাভ হয়। তাই সঞ্জুটাকে? ওর ছোটবেলার বন্ধু, একদম বাজে একটা লোক। সঞ্জু কলকাতা ফিরলে দুজনে বসে মদ খেত আর এসব আলোচনা করত। নেশার ঘোরে আমাকে এসে বাজে বাজে কথা বলতো। আমার মনে হয় সঞ্জুর সাথে ওর কিছু একটা সমস্যা হয়েছিল। আমার তো এখন সঞ্জুকেই সন্দেহ হচ্ছে। তা আপনার স্বামী মারা যাওয়ার পর ওকে দেখতে এসেছিলেন এই সঞ্জু? হ্যাঁ, এসেছিল, কালকেই তো এসেছিল। আচ্ছা, ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। যদি কিছু জানতে পারি নিশ্চয়ই আপনাকে জানাবো। ওকে। থানাতে ডাকা হয়েছে সঞ্জুকে। একটি চেয়ারে মুখ কুঁচকে বসে আছে সঞ্জু। অনিরুদ্ধ এবার প্রশ্ন করা শুরু করলেন। আচ্ছা সঞ্জু বাবু, আপনার বন্ধুকে কে হত্যা করতে পারে বলে আপনার মনে হয়? আমি ঠিক বলতে পারবো না। ওর ব্যবসার ওঠানামা হচ্ছিল, অনেকের থেকে ধার দেনাও করেছিল। তাদের মধ্যে কেউ হতে পারে, বা পুরনো কোনো শত্রু থেকে কেউ হতে পারে। আপনার কাউকে সন্দেহ হয়? মানে আপনার সঙ্গে মদ খেতে খেতে এমন কিছু আলোচনা উনি করেছিলেন? আহ, না না, এমন তো কিছু বলেনি। তবে আমাকে বলতো ব্যবসায় ধার দেনা হয়ে গেছে। আচ্ছা সঞ্জু বাবু, আপনি শেয়ার মার্কেটে ঠিক কত টাকা লাগিয়েছিলেন? আহ, কেন বলুন তো? না, আসলে আপনিই তো সন্তোষবাবুকে শেয়ার মার্কেটে টাকা লাগানোর জন্য দিয়েছিলেন, না? তাই জিজ্ঞাসা করছি। আসলে আমাদের অফিসে অনেকেই শেয়ার মার্কেটে টাকা লাগিয়ে বড়লোক হয়েছিল। শেষ প্রশ্ন করি একটা। বলছি, আপনি খুনের দিন কোথায় ছিলেন? আমি আমার বাড়িতেই ছিলাম। দরকার হলে আমার বাড়ির লোককে জিজ্ঞাসা করতে পারেন। তা আপনার প্রিয় বন্ধুকে কেউ হত্যা করলো, তাকে শেষ দেখা দেখতে আসলেন না? ভেরি স্ট্রেঞ্জ। কেন? আসলে ওর সাথে আমার একটা ঝামেলা হয়েছিল। যেদিন মারা গেল তার 1 সপ্তাহ আগে ও মদ খেয়ে আমার ওপর হাত তোলে। আমার জন্য নাকি ওর সব টাকা লোকসান হয়ে গেল। শেয়ার মার্কেটের ব্যাপার, আমার দোষ কোথায় বলুন তো? লোকসান তো আমারও হয়েছে। বুঝলাম, ঠিক আছে, এখন আপনি যেতে পারেন। তবে আমরা যদি জানতে পারি এই খুনের সাথে আপনি কোনোভাবে জড়িত, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। না অফিসার, আমি এসবের কিছুই জানি না। অনিরুদ্ধ বোর্ডের উপরে কিছু একটা লিখছে। প্রকাশবাবু এক দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে আছেন। অনিরুদ্ধ বোর্ডের উপরে লিখল, বিমল, গৌরাঙ্গ ও সঞ্জু। স্যার, তিনজনকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আপনি কাকে সন্দেহ করছেন? অবশ্য তিনজনেরই মোটিভ থাকতে পারে। বিমল খুন করতে পারে, কারণ টাকা পাচ্ছিল না। বাট খুন বিমল করবে না, কারণ খুন করলে টাকা আর সে পাবে না, বা টাকা আদায় করা যাবে না। দোকানের কর্মচারী গৌরাঙ্গকে সন্তোষ চোর অপবাদে দোকান থেকে তাড়িয়ে দিয়েছিল। যদি কিছু করার হতো এতদিন অপেক্ষা করলো কেন? আর বাকি থাকে সঞ্জু। লোকটা বলছে খুনের সময় ও বাড়িতে ছিল। বাড়ির লোকেদের জিজ্ঞাসাবাদ করেও জানা গেছে লোকটা সত্যিই বলছে। তাহলে খুনটা করলো কে? এটাই আমার প্রশ্ন। হু? আচ্ছা স্যার, এমন ধরনের কেসে স্ত্রীকে বাদ দেওয়া যাবে না। হতেও পারে ওনার স্ত্রী বিরক্ত হয়ে রাগে খুনটা করিয়েছে। না, তোমার কথাও ফেলে দেওয়া নয়। আচ্ছা, একটু খোঁজ নাও তো ইন্স্যুরেন্স কোম্পানির থেকে কোনো টাকা পয়সা ওরা পেয়েছেন কিনা। ওকে স্যার, আমি কালকেই জানাচ্ছি। এসআই প্রকাশ খোঁজ নিয়ে যা যা জানলেন তাতে সন্দেহ করার মতো এমন কিছুই নেই। তিনি অনিরুদ্ধকে এসে জানালেন, স্যার, খুব বড় অঙ্কের টাকা ইন্স্যুরেন্স ছিল না। দুটো এলআইসি করা ছিল। খুব বেশি হলে 1,10,000 টাকা পাবেন। তাহলে কে হতে পারে, কে হতে পারে? আচ্ছা, একটা কাজ করো তো, এই বিমল, গৌরাঙ্গ, সঞ্জু খুনের দিন বা পরের দিন কে কোথায় ছিল এদের টাওয়ার লোকেশন চেক করো। আমি আরেকবার পরিষ্কার হয়ে নিতে চাই। এসআই আইটি টিমের সাহায্য নিয়ে তিনজনে খুনের সময়ের টাওয়ার লোকেশন চেক করে নিলেন, কিন্তু তেমন কিছু পেলেন না। স্যার, আমি সবার ফোনের টাওয়ার লোকেশন চেক করেছি। তিনজনের বয়ানের সাথে কিন্তু মিলে যাচ্ছে। বুঝলে প্রকাশ, আমি সন্তোষবাবুর স্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমার মন বলছে উনি কিছু একটা লুকোচ্ছেন। একটি মেয়ের স্বামী মারা গেল, ওনার মধ্যে উদ্বেগের ভাবটাই নেই। ভেরি স্ট্রেঞ্জ।
আর কান্নাটাও যেন মিথ্যে বলে মনে হচ্ছে। আমার তো বেশ সন্দেহ হচ্ছে। স্যার, আপনি ঠিক কি চাইছেন? কিছু একটা আমাদের চোখের সামনে আছে, কিন্তু দেখতে পাচ্ছি না। কিন্তু কি সেটা? স্যার, আপনি কি পরকীয়া কেস মনে করছেন? আর পথের কাঁটাকে সময় বুঝে সরিয়ে দিল। প্রকাশ, তুমি বেশ বুদ্ধিমান। আমি কি বলতে চাইছি তা বুঝে গেছো। স্যার, আপনার থেকেই তো শেখা। সবচেয়ে কাছে যে থাকে তাকে নিরপরাধ ভাবা যাবে না। আচ্ছা প্রকাশ, সন্তোষবাবুর স্ত্রীর ফোন কল ডিটেলসটা বের করো তো। খুনের 1 সপ্তাহ আগের আর পরের 2 দিনের। আমি কোনো পয়েন্টই মিস করতে চাই না। ইতিমধ্যে রাধিকার ফোনের কল ডিটেলস বের করা হয়েছে। কয়েকটা বিষয়ে সন্দেহ আছে, তাই অনিরুদ্ধ আর প্রকাশবাবু গেলেন সন্তোষবাবুর বাড়ি। রাধিকাকে প্রশ্ন করলেন অনিরুদ্ধবাবু। আচ্ছা ম্যাডাম, আপনার ফোন থেকে একটা নাম্বারে খুনের দিন বেশ কয়েকবার কল করা হয়েছে। উনি কে হন? কি বলতে চাইছেন কি আপনি? আমি কি কাউকে কলও করতে পারবো না? আরে সেটাই তো জানতে চাইছি, কাকে কল করেছিলেন? বলুন বলুন। আমার একজন বন্ধু। কেন, কল করা যাবে না? আপনি এতটা রেগে যাচ্ছেন কেন? হ্যাঁ, আরে রাগের কথা তো কিছুই বলিনি, এটা সাধারণ কথা জিজ্ঞেস করছি। দেখুন, আমার স্বামী কদিন আগে মারা গেছে, আর আপনারা তার তদন্ত না করে এসব। হ্যাঁ, কে আছো? ওনাকে নিয়ে এসো। একজন কনস্টেবল একটি লোককে নিয়ে ঘরের ভেতরে ঢুকতেই রাধিকা বেশ হকচকিয়ে গেল। অনিরুদ্ধ এবার বলে উঠলেন, ইনি আপনার সেই বন্ধু, তাই না? আপনার স্বামীর মৃত্যুর আগে ও পরে এনার নাম্বার থেকে ইনকামিং এবং আউটগোয়িং কল হয়েছিল, কি তাই তো? হ্যাঁ হয়েছে তো। কেন, কি ব্যাপার বলুন? আমি কি কল করতে পারি না? এসব বলে কি বোঝাতে চাইছেন আপনি? দেখুন, শুভম আমাদের জেরায় সবই স্বীকার করেছে। এবার আপনি বলবেন নাকি থানায় নিয়ে গিয়ে আমাদের পদ্ধতিতে আমরা স্বীকার করাবো, সেটা বলুন। হ্যাঁ অফিসার, এই খুনের প্ল্যানটা আমাদেরই। তা কিভাবে প্ল্যানটা হলো? কেন মারলেন আপনার স্বামীকে? আমি ওর জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। সব দিকে ধার, সবার সঙ্গে সমস্যা তৈরি করে রেখেছিল ওই লোকটা। আমি না জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম। বিশ্বাস করুন, আমি অনেক কষ্টে কাজটা করেছি। পুরো ঘটনাটা এবার গুছিয়ে বলুন তো। কেমন করে শুভমের সাথে আপনার পরিচয়, আর কেমন করে খুনটা করা হলো, সব বলুন, সব বলুন। আপনার ভালোর জন্যই বলছি। আমি বলছি অফিসার, আসলে আমি রাধিকাকে পছন্দ করতাম। রাধিকা ওর মেয়েকে নিয়ে যে স্কুলে যায়, ওর পাশেই আমার একটা দোকান আছে। ওকে দূর থেকে দেখতাম। এমনই মাস 5 আগে পরিচয় হয়, কথা হয়, আমি সাংসারিক কষ্টগুলো শুনি, এমনকি আমরা বন্ধুও হয়ে যাই। ও একদিন আমাকে বলে, শুভম, শুভম, আমি আরে পারছি না, এই লোকটা আমাকে জাস্ট পাগল করে দেবে। বাজারে অনেক দেনা, যেটুকু টাকা আগে দিত এখন সেটাও দেওয়া বন্ধ করে দিয়েছে। আমার আর কিছু ভাল লাগছে না, বিশ্বাস করো, আমি মরে যেতে চাই। না না, তুমি কেন মরবে? তুমি ওই সংসার ছেড়ে বেরিয়ে এসো, আমি বিয়ে করব তোমায়। এটা হয় না শুভম, লোকে কি বলবে বলো তো? ওই সংসারে থাকলে তুমি শেষ হয়ে যাবে, আমি এটা চোখে দেখতে পারবো না। একটা কাজ করতে পারবে? আমি যা বলবো সেটা করতে পারবে তুমি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য সব পারবো। খুন করতে হবে, সন্তোষকে মেরে দিতে হবে, তবেই আমি মুক্তি পাবো। বিশ্বাস করো, আমি আর পারছি না। খুন? আমার ভয় করছে। হো, পারবে না তাই তো? তাহলে থাকো, আমাকে আর কল করবে না। কবে করতে হবে? সময় আসলে ঠিক বলে দেব। আমি পারবো। হ্যাঁ, আমি তোমার জন্য এটা করব। এরপরে আমি সময়ের জন্য অপেক্ষা করতে থাকি। যেদিন শুনলাম দোকানে এসে কেউ ওকে মারার হুমকি দিয়েছে, আবার ওর বন্ধুর সাথে ঝামেলাও করে এসেছে, ব্যাস এটাই তো সেই মুখ্য সময়। এখন খুনটা করলে কেউ আর আমাকে সন্দেহ করবে না। আমি অচেনা ছিলাম, কেউ আমার কথা জানতো না। ভেবেছিলাম খুন করলে কেউ আমাকে বা রাধিকাকে সন্দেহ করবে না। তাই আমি ওই দিন রাতে আগেই লুকিয়েছিলাম। জানতাম রাধিকার বর ওই সময়ই আসবে। আর যখন দেখলাম আসছে, ঠিক তখনই একটা লাঠি
চাকাতে ঢুকিয়ে দিই, সাথে সাথে উল্টে পড়ে যায়। আর আমি একটা ছুরি দিয়ে কয়েক কোপ মারি ওর বুকে। ব্যাস, ওখানেই শেষ। সবটা শুনে উপস্থিত সকলের চোখটা একেবারে ছানা পড়া। এমনটা যে একজন স্ত্রী করতে পারে সেটা ভাবাই যায় না। এবার সব শুনে অনিরুদ্ধ বললেন, সব কিছুই প্ল্যান মাফিক হয়েছিল। কেবল একটাই জিনিস, খুনের আগে এবং পরে রাধিকা যদি শুভমের সঙ্গে যোগাযোগ না করত, তাহলে মনে হয় আমাদের সন্দেহ হতো না এ বিষয়ে। এরপরেই আমরা শুভমের ফোনের টাওয়ার লোকেশন ট্রেস করি। পরিষ্কার হয়ে গেল খুনের দিন রাতে শুভম ওই এলাকায় ছিল। বাকিটা তো জলের মতো পরিষ্কার, তাই না? আজকে আপনারা শুনলেন সন্তোষ হত্যা রহস্য। পুলিশ শুভম ও রাধিকাকে অ্যারেস্ট করেছিল, আইন ওদের শাস্তি দিয়েছিল। আপনারা জানলেন কেমন করে পুলিশ আসল অপরাধীদের গ্রেপ্তার করে বা কী করে গ্রেপ্তার করেছে। আমরাও জানতে পারলাম ঘটনার ভেতরের আসল ঘটনা। তবে আজ এখানেই, আবার পরের পর্বে নতুন একটা কেস নিয়ে হাজির থাকবো, শোনাবো নতুন কোনো ঘটনা। ততক্ষণ কিন্তু সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর শুনতে থাকুন ক্রাইম রিপোর্ট।